মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আলোচিত এই মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রোববার রাতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিষেধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। 8 ঘন্টা অবরোধের পর রাত 11:30টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিষেধের এক দফা দাবি জানান। নারীকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না এবং নারীকে যেরকম ভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে প্রত্যেকদিন, সেটা তো একজন মানুষ হিসাবে কেউই ডিজার্ভ করে না। একটা জায়গায় আমরা আসলে সবাই এক, আমরা সবাই আসলে আসিয়া, আমরা সবাই ধর্ষিতা তরুণী, ধর্ষিতা শিশু, ধর্ষিতা বৃদ্ধা, যার কোনো নিরাপত্তা এই দেশের সরকার কোনো আমল দিতে পারেনি। মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন অথবা গতি ছেড়ে নেমে পড়ুন। টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। সালিশে ধর্ষণের মূল্য দাঁড়ায় 1.5 লাখ টাকা। ঘটনা জানাজানি হলে 10 জনকে আসামি করে মামলা দেওয়া হলেও এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পুলিশ বলছে আসামি ধরতে তৎপর তারা। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুরে গেল 17 ফেব্রুয়ারি নানির বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 10 বছরের এক শিশু। শিশুটি স্থানীয় বাগানে কুল কুড়াতে গেলে সিএনজি চালক ফিরোজ শিশুটিকে ডেকে নিয়ে টয়লেটের ভেতর ধর্ষণ করে এবং সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ সহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটির মধ্যে মানসিক পরিবর্তন দেখা দেয়, চিন্তায় পড়ে যায় পরিবার। ধর্ষণের ঘটনা খুলে বলে শিশুটি। আমার মেয়ে ওইখানে নানুর বাড়িতে গেছিল দুপুরবেলা বড়ই টোকানের জন্য, আর যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল। আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। আমাদের সমাজের লোক আসছিল এটা একখানে মানে বৈশা মিট করতে চাইছিল। জরিপানা ধরছিল 1.5 লাখ টাকা আর 10টা জুতার বাড়ি। আমার মেয়ের সাথে যে এই কাজটা হয়েছে পরবর্তীতে কারোর সাথে যেন এই কাজটা না হয়। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে ধর্ষণের মূল্য নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা। 92,000 টাকা হাতে পেলেও বাকি 58,000 টাকা পায়নি। পরে ঘটনাটি জানাজানি হলে ফুঁসে ওঠে এলাকাবাসী। শুনলাম যে আইসা এই টয়লেটে নিয়ে কিনেছে। 10 বছর বয়সে একজন স্কুল ছাত্রী দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা জড়িত, ধর্ষক সহ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে এ ঘটনায় নিজেদের দায় নিতে রাজি নন স্থানীয় সালিশকারীরা। আর এমন ঘটনা শুনে উদ্যোগী হয় পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিলে 8 মার্চ রাতে শিশুটির মা ধর্ষক ও সালিশে জড়িত 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এই সালিশ করে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে যেতে মানা করছে, এদেরকেও আমরা মামলা আসামি করছি। পরে ওই ভিকটিম আর ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিছি। আর এদিকে 9 মাস জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় 2 পোশাক কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানানো হয়েছে সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা বন্ধ করে দেন। এছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এক্ষেত্রে বনানী কাকুলি ক্রসিং এবং মহাকালীর
আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান 2 থেকে গুলশান 1 হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। অদক্ষ চালক আর বেপরোয়া গতির কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয় পাকশী হাইওয়ে পুলিশ। ফলে অবৈধ যানবাহন বন্ধে কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেয় না পুলিশ। প্রতিনিধি আরিফ হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার লালনশাহ সেতু এলাকার চিত্র এটি। পাকশী হাইওয়ে থানা এলাকার 35 কিলোমিটার মহাসড়ক জুড়েই এমন দাপট নিষিদ্ধ এসব যানবাহনের। ঢাকা কুষ্টিয়া এবং পাবনা ঈশ্বরদী মহাসড়কে চলছে সব ধরনের নিষিদ্ধ যানবাহন। এসব যানবাহন বন্ধে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। চালকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেন পাকশী হাইওয়ে থানা পুলিশ, এমন অভিযোগ চালকদের। পুলিশ গাড়ি ধরে সারে চাঁদা না দিলে গাড়ি চলতে দিচ্ছে না, খুব ঝামেলা করতেছে হাইওয়ে পুলিশ। মাসোহারা দিলে আমাদের কেস দেয় না, এখন আমরা দিনার জন্য এই আমাদের কেসের এই গরিব মানুষের উপরে যে অত্যাচার। গাড়ি নিয়ে বাড়ালে ধরেন 5,000 10,000 করে মামলা দিচ্ছে, কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। স্থানীয়রা জানায় মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ, কিন্তু যেসব পরিবহনের সাথে মাসিক চুক্তি নেই এমন যানবাহন আটক করে মামলা দেয় তারা। অদক্ষ চালক, বেপরোয়া গতি, যত্রতত্র পার্কিং আর যাত্রী ওঠানামা করার কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা থেকে এরা উঠে ডাইন বামে কোনো দিকে খেয়াল করে না, ডাইরেক্ট আমাদের সামনে মাথা বেড়ে দেয়। এটা তো আমাদের অতিরিক্ত সমস্যা হয়। হাইওয়ে রোডে থাকলে অবশ্যই আমাদের বিঘ্ন হয়, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তবে এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ওইরকম করে তো হয় না, মাঝে মধ্যে যেটা চোখে পড়ে বা যেটা মনে হয় যেটা ধরা দরকার এটা রাখাই। তাছাড়া একবারে সব গাড়ি দেখে চেক করে না। সব গাড়ি আর এত পুলিশও তো নাই যে সব জায়গায় দাঁড়ায় চেক করবে, এমনও সুযোগ নেই। মহাসড়কে এসব নিষিদ্ধ যানবাহন বন্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কতিপয় অসাধু পুলিশ সদস্য ও দালাল চক্রের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার মাই টিভি বিশেষ। সারা বিশ্বে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানো হয়, কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে পবিত্র রমজান মাসে অস্বাভাবিক হারে বেড়ে যায় দ্রব্যমূল্য। ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ ভোক্তাদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্য সাধারণত কমে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান এলেই প্রতিটি জিনিসের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা, কিন্তু বাংলাদেশের চিত্র পুরোটাই উল্টো। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম কমলেও ভিন্ন চিত্র পরিলক্ষিত হয় বাংলাদেশে। কারণ ধনী গরিব নির্বিশেষে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন ক্রয় করে তাদের চাহিদা মেটাতে পারে, সেজন্য পণ্যের দাম হয় নিম্নগামী। কিন্তু রমজান মাস এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, আর অজুহাত হিসেবে দেখানো হয় সরবরাহ কিংবা নগরবাসী একসাথে পাক্ষিক কিংবা মাসিক ভিত্তিক বাজার করার প্রেক্ষাপটকে। আমার কে আইসা কি বলবে, আমি সব টাকা দিয়ে ঠান্ডা করে তুই, আমি সেইভাবে আমি এন থেকে কামাই করুম 10 টাকা, আমি দেবো 2 টাকা, তাতে আমার সমস্যা আছে কেন? বেগুন, শশা, আর ক্ষীরা, ভটভুটি এগুলো দাম একটু বেশি, আর অন্য অন্য সবজিগুলো আছে ওগুলোর দাম অনেক কম। সৌদি আরবে কিন্তু এখন আপনি 40% 50% ডিসকাউন্ট চলে, কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টা। আমাদের দেশে ডিসকাউন্ট তো দূরে থাক, আরো পারে না যে আপনার আরো 50% এটার সাথে অ্যাড করে নিয়ে নিতে চায় আর কি। বৈশ্বিক পরিস্থিতি, ডলারের মূল্য, ডিভ্যালুয়েশন, ফ্রেট কস্ট, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি কারণে দ্রব্যমূল্য বাড়লেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। যেসব কর্পোরেট কোম্পানি বা বড় বড় ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে তা গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ নগরবাসীর। মানে এই যে খেজুরটা 500-600 টাকা করে 600 টাকা করে বিক্রি করে রমজান ছাড়া,
এখন রমজান আসাতে 800-900 টাকা বিক্রি করে অনেকে। অন্যান্য দেশে উদ্দেশ্য থাকে যেন রমজান মাসে কম লাভ কম করবো, এই দেশে উচিত লাভ বেশি করবে আমরা। অধিক মুনাফার আশায় প্রতি বছর রমজানের আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলতে পায়তারা চালান এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী মানুষের পরিবর্তন হলেও হাত বদল না হয় দাম বৃদ্ধির এ প্রতিযোগিতা চালাচ্ছেন দেদারছে, যার বাস্তব ব্যাখ্যা দিলেন ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক। কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই, অর্থাৎ ব্যবসায়ীরা যেন কি করে সারা বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে কখন রমজান আসবে, আর ঠিক এই সময় সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে আমি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করব। দাম বৃদ্ধির অসুস্থ এই প্রতিযোগিতা নিয়ে কি বলছেন ইসলামী এই চিন্তাবিদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে, যে কোনোভাবে প্রতারণা করে, বিশেষ করে এই হাদিসটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যারা প্রতারণা করে অন্যকে ঠকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। এখানে রমজান আসলেই ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় তারা সব পণ্যের দাম বাড়িয়ে দেয়, তবে এই জন্য সিন্ডিকেটই অন্যতম দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। প্রতিদিন 5 থেকে 5,500 মানুষ বসে একসঙ্গে করছেন ইফতার। পবিত্র এই রমজানের মাস জুড়ে প্রতি বছরই এমন ইফতার মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন পাক রজা শরীফ। আয়োজকরা বলছেন, দীর্ঘ 75 বছর ধরে খান বাহাদুর আহসানুল্লাহর শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা এই আয়োজন অব্যাহত রেখেছেন। প্রতিনিধি ফয়জুল হক বাপুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ইফতার সামগ্রী প্রস্তুতের নানা কাজে। কেউ তৈরি করছেন সিঙ্গারা, কেউ দুধের ফিরনি, কেউ বা ব্যস্ত ছোলা ও ডিম সিদ্ধ করার কাজে। উদ্দেশ্য নির্ধারিত সময়ের আগে 5,500 মানুষের ইফতার তৈরির কাজ শেষ করা। দীর্ঘ 3 যুগেরও বেশি সময় কাজ করছেন তারা। আমরা এ জায়গায় সকাল 5টায় 25 কাজে আসি এবং সন্ধ্যে 5টায় এখান থেকে কাজ ছাড়ান দেয়। আমাদের আল্লাহর কাছে খালি একটাই পাওয়া, যে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ কালাম পড়ি, রোজা থাকি, ইফতারি বানাতে আসি। আমাদের এখানে ইফতারি মালামাল বাবদ লাগে প্রতিদিন ছোলা লাগে 180 কেজি, আর সুজির যে ফিরনি করা হয় সুজি লাগে 108 কেজি। নির্ধারিত সময় ইফতার তৈরি শেষে এবার বন্টনের পালা। সুন্দর ও সুচারুভাবে স্বেচ্ছাশ্রমে এই ইফতার বন্টনের কাজে নিয়োজিত আছে 250 থেকে 300 স্বেচ্ছাসেবী। প্রতিদিন 200 থেকে 250 স্বেচ্ছাসেবক একত্রিত হয়ে 4টা দলে বিভক্ত হয়ে ইফতারি বিনা পারিশ্রমিক ইফতারি প্লেট বন্টন করে থাকে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের মুর্শিদ মাওলা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মহব্বত, ভালোবাসার টান আমরা এই কাজগুলো করে থাকি। এদিকে দেশের বৃহৎ এই ইফতার মাহফিলে অংশ নিতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানান দূর দূরান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। ছোট বড় সবাই মিলে একসাথে 5,000 মানুষ ইফতারি করে আমরা সকলে অনেক খুশি। এই ইফতারি মাহফিলের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে ছুটে আসেন। এখানে প্রতিদিন প্রায় 10,000 মতো মানুষের ইফতারির ব্যবস্থা করা হয়। সবাই বিনা পারিশ্রমিকে, কোনো টাকা নেই, একদম মনে সবার আনন্দ নিয়ে তারা কাজটা করতেছে। দেশের বৃহৎ এই ইফতার মাহফিল বিভিন্ন দানশীল ব্যক্তিদের অর্থায়নে পরিচালিত হয় বলে জানান আয়োজকরা। এই ইফতার মাহফিলে আমাদের 7টি উপকরণ দিয়ে ইফতার সাজানো হয় একটি প্লেটে, এবং এই ইফতার দাতা আমাদের পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং নলতা কেন্দ্রীয় আহসান মিশনের ভক্ত এবং অনুরাগী ব্যক্তিরা এটা দিয়ে থাকে। খান বাহাদুর আহসানুল্লাহ জীবিত থাকাকালীন 1935 সাল থেকে মানবতার কল্যাণে এই ইফতার মাহফিলের সূচনা শুরু করেন তিনি। বর্তমানে প্রতিদিন এই ইফতার আয়োজনে খরচ হয় 2.5 লাখ টাকা। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলা ফলের রাজ্য হিসেবে পরিচিত। এই উপজেলায় রয়েছে লিচু, কাঁঠাল, মালটা, পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় আপেল কুল, বাউকুল, বল সুন্দরী, কাশ্মীরি সুন্দরী স্থানীয় বিভিন্ন জাতের কুলের চাষ রয়েছে। বাণিজ্যিকভাবে কুল বাগান করে অনেকেই পেয়েছেন সফলতা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বিজয়নগরের মাটি বিভিন্ন রকমের ফল উৎপাদনের জন্য উপযোগী। এমন সম্ভাবনার হাত ধরেই এ মাটিতে বিভিন্ন প্রজাতির কুল চাষ হচ্ছে।
তবে ফলন ভালো, খেতে মিষ্টি ও দাম বেশি পাওয়া যায় বলে কৃষকরা বাণিজ্যিকভাবে বলসুন্দরী জাতটিকে বেছে নিয়েছে। ন্যায্য মূল্য পাওয়া, অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ এবং রোগবালাই কম হওয়ায় কুল চাষ প্রতি বছর বাড়ছে। অনেকে মৌসুমি চাষাবাদের পরিবর্তে নিজের জমিতে কুল চাষ করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 40 হেক্টর জমিতে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল এবং স্থানীয় বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নেই 8 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল হয়েছে। এই বছর খুবই সুন্দর চমৎকার ফলন এসেছে এবং আমরা অনেক দূর থেকে রাইড করে আসছি বড়ি নেওয়ার জন্য। বড়ি খুবই সুস্বাদু এবং ফরমালিন মুক্ত। বাণিজ্যিক ছাড়াও অনেকে শখের বাড়ির আঙিনা ও জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করছেন। 2 কানি জায়গার মধ্যে প্রায় 45টা গাছ। এর মধ্যে আমরা প্রতি বছর প্রায় 2 লক্ষ টাকার মতন বড়ি বিক্রি করতে পারি। এই বাগানে বড়ি মানুষ নিয়ে হান বাজারে বিক্রি করি না। বড়ির কেজি 140, 30 দেয়, 150 দেয়। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, চলতি বছরে এই উপজেলা থেকে প্রায় 3 কোটি 20 লক্ষ টাকার কুল বিক্রি হবে। আমাদের প্রায় 40 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে এবং আমরা যেটা দেখলাম প্রায় প্রতি হেক্টরে আমরা 10 মেট্রিক টন করে আমরা ফসল উৎপাদন করতে আমাদের কৃষকরা সক্ষম হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, চলতি বছরে জেলায় 194 হেক্টর জমিতে প্রায় 1500 মেট্রিক টন কুলের আবাদ হয়েছে। বড়ই বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 11 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর কুল আবাদ হয়েছে 194 হেক্টর জমিতে। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1500 মেট্রিক টন। জুবার রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। সাভারে জুলাই আগস্টের আন্দোলনের একাধিক ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানের কথিত পিএস শেখ সাইদিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। রবিবার ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাভার নামাবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শেখ সাইদ জুলাই আগস্টের আন্দোলনের পর ইতালিতে পালিয়েছিল। নাশকতার উদ্দেশ্যে সাভারে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নামাবাজারের একটি বাসার বাথরুম থেকে তাকে আটক করা হয়। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। রবিবার বগুড়া শহরতলির চারবাথা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের উপর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শহীদুল ইসলাম সজল ও তার স্ত্রী হোসনে আরা। এই ঘটনায় মামলা দায়ের ও বাসের চালক ও বাসটি আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাষারার অপূর্ব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। চাষারা বালুরমাঠ এলাকায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পরে ছুরিকাঘাতে আহত অবস্থায় খানপুর 300 শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অপূর্বকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, এক গার্মেন্টস কর্মীর কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আটক করা হয়েছে। আশুলিয়ায় দিলীপ কুমার দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওই স্বর্ণের দোকানে নিহত হয়েছে। এ সময় ডাকাত দলের অন্তত 20 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। রবিবার আশুলিয়ার পাথালি ইউনিয়নের নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে এই ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যায়, দিলীপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেট কারে আসা 4 জন দিলীপকে এলো পাথারি কোপা এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেন। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রবিবার এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল আচমকা ইট পাটকেল ছুড়ে মাইক্রোবাসের গতি রোধ করে। গাড়িটি থামলে 8-10 জনের একদল ডাকাত শিক্ষকের অস্ত্রের মুখে জিম্মি করে। ভয় দেখিয়ে নগদ টাকা ও 7টি মোবাইল এবং 2টি পরিবাহী কোট লুট করে পালিয়ে যায়। দিনাজপুরের পার্বতীপুরে চুরি হয় প্রায় 500 লিটার রেলের তেল উদ্ধারের পর তা গোপন করে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত বাহিনীর এমন দায়িত্বহীনতার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযানের পর উদ্ধারকৃত মালামাল সহ চুরির একটি ভিডিও থেকে ঘটনার সত্যতা পাওয়া যায়। বিষয়টি ইস্কেন্দার আলী অস্বীকার করেন, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখায় ৬টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত করেছে। দুপুরে জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে নগরীর রিয়াজউদ্দিন বাজারে এই অভিযান পরিচালিত হয়। সময় লেবুর আড়ত, মাংসের দোকান, খেজুর তৈরি পোশাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। এ সময় জেলা প্রশাসক বলেন, কেউ কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। মুন্সিগঞ্জের গজরে অবৈধ চুনা কারখানায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অভিযানকারী দল দুটি অবৈধ চুন ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং কারখানা দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। প্রতি মাসে দুটি চুনা কারখানায় প্রায় ৬০ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানান তারা। রবিবার উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তায় ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি মায়ামি রেস্টুরেন্টের বিপরীত পাশে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনাজপুরের পার্বতীপুরে রাতের আধারে নাদির শাহ নয়ন নামে এক কৃষকের ৪৬ শতক জমিতে লাগানো নেপিয়ার জাতের ঘাস ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার রাজা বাসর মুন্সিপাড়া গ্রামে ফসল নষ্টের এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হন কৃষক নয়ন। এ বিষয়ে প্রতিকার চেয়ে রুহুল আমিন একজনের নাম উল্লেখ করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মডেল থানার ওসি আব্দুস সালাম। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ নারীদের নিরাপত্তার দাবিতে রংপুরে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রবিবার সন্ধ্যায় টাউন হল চত্বর থেকে মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জাহাজ কোম্পানির মোড়ে হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ধর্ষকের কার্যত কোনো শাস্তি না হওয়ায় দিনে দিনে বাড়ছে ধর্ষণের হার, যা মহামারীর মতো আকার ধারণ করছে। তাই ধর্ষকের প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এক সমাবেশে শেষ হয়। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাটে। রবিবার সকল সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুরে ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। রবিবার মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র জনতার সাথে একমত পোষণ করে অংশগ্রহণ করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক কমিটি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মেহেরপুর জেলা শাখার নেতা কর্মী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সারা দেশে নারী শিশু ধর্ষণ, গুম, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়ে প্রথমে নারী শিক্ষার্থীদের হলের সামনে গিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এরপর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। গাজীপুরে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর AKM রিপন আনসারি ও সঞ্চালনা করেন সাংবাদিক SM জহিরুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ খান সহ আরও অনেকে। দি পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা ও ইফতার মাহফিল হয়েছে। সভাপতি কামাল হোসেনের সভাপতির প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নাংশু সরকার কুটি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মুস্তাক হোসেন পিটু, দি পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদার সহ সমিতির পরিচালক ও পটুয়াখালী জেলার ব্যবসায়িকগণ।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গত 17 বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রথম রমজান থেকে সিলেটের বিভিন্ন স্থানে অংশ হিসেবে রবিবার সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য কেন্দ্রীয় নির্দেশনার মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। রবিবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় 2000 মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল কবির রনির আয়োজনে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের তত্ত্বাবধানে গণ ইফতারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গাজীপুরের কালিয়াকৈর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে মৌচাক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহসভাপতি মাহমুদ সরকারের সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি জলিল মণ্ডল, সিনিয়র সহসভাপতি মেহরুল ইসলাম মুরাদ বকশিস সহ আরো অনেকে। বরিশালের গৌর নদীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের উদ্যোগে এবং মাইটিভির প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল লোকমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশের জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে দিনাজপুরে পার্বতীপুরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, ডিজেল ওয়ার্কশপ সহ পার্বতীপুর 4 শাখায় কর্মরতদের নিয়ে পিডব্লিউ অফিস চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন।